2026 প্রিয় সকল স্টুডেন্টকে অনেক শুভেচ্ছা জানাই। শেষ মুহূর্ত তোমাদেরকে, শরীর যদিও অসুস্থ, হ্যাঁ, যে জায়গাগুলো বলছি সেই জায়গাগুলো একটু সকলে ভালোভাবে করে যাও। ভালোভাবে করে গেলে কি হবে, এগুলোর মধ্যে অনেকগুলো তোমরা কমন পেয়ে যাবে। সেরকমভাবে তোমরা করে যাও। যদিও এই যে সাজেশনটা ছিল এটা আমি অ্যাকচুয়ালি কিন্তু মাধ্যমিক যখন টেস্ট, সেই টেস্টের সময় কিন্তু সাজেশনটা বানিয়েছিলাম। কেমন? তো যে প্রশ্নগুলোকে বিশেষ করে আমি চিহ্নিত করেছি সেই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, হ্যাঁ, এবং মাধ্যমিক পরীক্ষার সম্ভাব্য প্রশ্ন। তার জন্য এগুলো আমি বিশেষ করে জোর দিতে বলছি। দেখো, যেমন প্রথম অধ্যায়ে বলেছি যে আধুনিক ইতিহাস চর্চার উপাদান হিসেবে আত্মজীবনী এবং স্মৃতিকথার গুরুত্ব লেখো। সেই সাথে প্রথম চ্যাপ্টারে দিয়েছি আধুনিক ইতিহাস চর্চায় 70 বছর আত্মজীবনী আর জীবনের ঝরাপাতা, এই দুটোর গুরুত্ব আলোচনা করো। আধুনিক ইতিহাস চর্চায় সরকারি নথিপত্রের গুরুত্ব কতখানি তা আলোচনা করো। আর আধুনিক ইতিহাস চর্চায় পরিবেশের ইতিহাস চর্চা এবং স্থাপত্য শিল্পের ইতিহাস চর্চা, এটা আলোচনা করো। আমি পরের বার যে স্টেপ রয়েছে সেই স্টেপে আরো ফাইনাল তোমাদেরকে সাজেশনে আমি উপনীত হব যে এইগুলো একদম ফিক্সড করে যাও, এর বাইরে করো না। আমার বাইরে কিন্তু আসবে না, তোমাদেরকে বারবার বলে রাখছি। যেগুলো দেব এর বাইরে আসবে না, হতে পারে দু একটা বেশি হতে পারে। দ্বিতীয় অধ্যায় হচ্ছে ভারতে নারী শিক্ষা প্রসারে বিদ্যাসাগর ও সমাজ সংস্কারকের ক্ষেত্রে করবে তোমরা রামমোহন রায়ের অবদান, হ্যাঁ, বা ব্রাহ্ম সমাজের ভূমিকা আলোচনা করো। আচ্ছা, এবারে নারীদের ইতিহাস চর্চা সম্পর্কে বা বামাবোধিনী পত্রিকা এবং নারী ইতিহাস চর্চা সম্পর্কে আলোচনা করো। বামাবোধিনী পত্রিকা সেই সাথে নারী ইতিহাস চর্চা সম্পর্কে আলোচনা করো। গ্রাম বার্তা প্রকাশিকা সভা সম্পর্কে আলোচনা করো। সেই সাথে দিয়েছি, হ্যাঁ, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং লালন ফকিরের সর্বধর্ম সমন্বয়ের আদর্শ সম্পর্কে আলোচনা করো। এটা গেল তোমার দ্বিতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায় হচ্ছে সাঁওতাল বিদ্রোহের কারণ আলোচনা করো, হ্যাঁ, বা ঔপনিবেশিক আমলে উপজাতি ও কৃষক বিদ্রোহের কারণগুলি সম্পর্কে আলোচনা করো। এখানে যারা আমার কাছে অনলাইনে পড়েছো বা অফলাইনে পড়েছো প্রাইভেট, তাদেরকে একটা জিনিস আমি বলে দিয়েছি, যদিও যে একটা ফরম্যাট করেছিলাম যে যাই উপজাতির বিদ্রোহ, এই মানে কারণগুলো কিন্তু প্রতিটারই রয়েছে। এবারে হতে পারে যেমন মুন্ডা বিদ্রোহের কারণ, সেখানে খুদকাটি প্রথা দিতেই হবে, বা সাঁওতাল বিদ্রোহের কারণ সেখানে কেনারাম বেচারামকে অ্যাড করতে হবে। এই জায়গাগুলো কিন্তু করতে হয়। নীল বিদ্রোহের কারণ, ফলাফল এবং বৈশিষ্ট্য তিনটেই ভালোভাবে করে যাবে। ঔপনিবেশিক অরণ্য আইন আদিবাসীদের উপর কতটা প্রভাব ফেলেছিল এবং তার প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করো। সেই সাথে তোমরা টেক্সট মানে রিডিং পড়ে যাবে সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ সম্পর্কে, রাপ্পা বিদ্রোহ সম্পর্কে এবং ফরাজি আন্দোলন সম্পর্কে। বুঝেছো? এগুলো ভালোভাবে তোমরা করে যাবে। আচ্ছা, চুয়ার বিদ্রোহের কারণ আলোচনা করো, বারাসাত বিদ্রোহ এবং ফরাজি আন্দোলনের কারণ। বুঝেছো? এবারে চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায় এরকম একটি ফরম্যাট করে দেওয়া হয়েছে, যেখানে প্রতিটি সভা সমিতি, প্রতিটি পত্রিকা, প্রতিটি উপন্যাস বা গ্রন্থ, বিভিন্ন চিত্র বা ব্যঙ্গচিত্র, সবগুলোর এই কিছু উদ্দেশ্য ছিল যেগুলো এক, বুঝতে পেরেছো তো? সেটা সম্পর্ক কিন্তু করে দিয়েছি। যারা পড়ানি তাদেরকে কিছু করার নেই, হ্যাঁ, আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো 9614151427, এটাতে মেসেজ করলেও আমি ফরম্যাটটা দিয়ে দেবো। বুঝেছো? তো চতুর্থ অধ্যায় হচ্ছে 1857 সালে মহাবিদ্রোহে শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর মনোভাব কেমন ছিল তার সম্পর্কে আলোচনা করো। সেই সাথে এই বিদ্রোহ সম্পর্কে একটা প্রশ্ন পড়তে পারে যে 1857 সালে যে বিদ্রোহ হয়েছিল সেখানে সামন্ত শ্রেণীর বিদ্রোহ বলার কারণ কি, আর মহাবিদ্রোহের চরিত্র এবং প্রকৃতি 8 নম্বরের ক্ষেত্রে অত্যন্তই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারতের জাতীয়তাবাদের প্রসারের ক্ষেত্রে যে তিনটে উপন্যাস আছে, তিনটে উপন্যাসে তোমরা ভালোভাবে পড়বে। গোরা,
আনন্দমঠ এবং বর্তমান ভারত, তিনটেই পড়তে পারো। তার মধ্যে ইম্পর্ট্যান্ট হচ্ছে তোমাদের আনন্দমঠ উপন্যাস। আর যে সমস্ত সভা রয়েছে, ভারত সভা, জমিদার সভা, হিন্দু মেলা, তার মধ্যে তোমরা ভারত সভাটার উপর বেশি গুরুত্ব দেবে। হ্যাঁ, তার উদ্দেশ্য, কার্যাবলী, সেই সাথে রিডিং পড়বে তোমরা জমিদার সভা এবং হিন্দু মেলা। ভারতের জাতীয়তাবাদের প্রসারের ক্ষেত্রে ভারত মাতা চিত্রের অবদান আলোচনা করো। সেই সাথে করবে গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্র কিভাবে ঔপনিবেশিক সমাজ ব্যবস্থার সমালোচনা করছে সে সম্পর্কে আলোচনা করো। এই যে 8 নম্বর, এটাও একটা পরে গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, রেখায় ও রেখায় ভারতীয় জাতীয়তাবাদের প্রসার সম্পর্কে আলোচনা করো। আর 19 শতককে কেন নবজাগরণের যুগ বলা হয়, হ্যাঁ, নবজাগরণের প্রকৃতি সম্পর্কে আলোচনা করে এবং নবজাগরণের যে সীমাবদ্ধতা সেগুলো সম্পর্কে তোমরা আলোচনা করো। এই 4 নম্বর চ্যাপ্টার পর্যন্ত তোমাদেরকে দিলাম, এগুলো তোমরা ভালোভাবে করে যাও। আমি কিন্তু পরের ভিডিওতে তোমাদেরকে বাকিটা দিয়ে দেবো 4 নম্বরের পরের থেকে, কেমন?